সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো হৃদরোগের কারণ, উপসর্গ এবং তার প্রতিকার নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ রশিদ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা তো আজকে হৃদরোগ নিয়ে কথা বলবো। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে হৃদয়, হার্ট সবসময় আমরা ভাইটাল অর্গান বলি। তো স্যারের কাছে প্রথমে জানতে চাইবো, স্যার, হৃদরোগের কারণগুলো কি কি? আচ্ছা, হৃদরোগের কারণ, ধন্যবাদ। হৃদরোগের কারণ বলার আগে হৃদরোগের যে এই রোগের যে ভয়াবহতা বা এটার গুরুত্ব অপরিসীম। কারণ পৃথিবীতে যত মৃত্যু হয় তার প্রায় 1/3 মৃত্যুই কিন্তু হৃদরোগের কারণ হয়ে থাকে। তার বিশাল ইম্প্যাক্ট আছে। এবং আরেকটা জিনিস যে এই হৃদরোগ কিন্তু প্রায় 70%ই প্রতিরোধযোগ্য। তো এখন কারণগুলোর ভিতরে যেগুলো উল্লেখযোগ্য একটা কারণ আছে, যেমন হাতের 5টা আঙ্গুল আমরা বলি না, এরকম 5টা কারণকে উল্লেখযোগ্যভাবে বলা হয়। তার ভিতরে কিছু কারণ থাকে যেমন মডিফাইবল কজ, কিছু থাকে আনমডিফাইবল কজ। তো মডিফাইবল কজের ভিতরে যেটা মুখ্য যেগুলো, সেগুলো হচ্ছে যে যেমন ডায়াবেটিস একটা, ডায়াবেটিস মেলাইটাস, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরলের মাত্রা আধিক্য বা বেশি থাকা, ওজন বেশি থাকা, ধূমপান বা তামাক জাতীয় জিনিস যারা ভক্ষণ করে বা যারা সেবন করে বা যারা খায়, এটা একটা কারণ। হাঁটা চলা না করা, এটাগুলো আছে যে এই কারণগুলো মডিফায়েবল, অর্থাৎ এগুলো চেঞ্জ করা যায়। আর যেগুলো আনমডিফায়েবল সেগুলো আছে বয়স একটা, তারপরে তার জেনেটিক ফ্যাক্টর, এই জিনিসগুলো হচ্ছে যে চেঞ্জ করা যায় না। তো এখন এটাই হচ্ছে যে মুখ্য, এই কারণগুলোই সাধারণত হৃদরোগের জন্যে এটা মূল কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। তার ভিতরে দেখা যায় ডায়াবেটিস ইটসেলফ একাই প্রায় এই হৃদরোগের জন্য 70% দায়ী। এর সাথে সাথে আপনার যদি কারোর যদি ব্লাড প্রেশার বেশি থাকে, কারোর যদি কোলেস্ট্রল বেশি থাকে, সে যদি ওজন বেশি থাকে অথচ হাঁটাচলা করছে না, স্ট্রেস একটা ফ্যাক্টর হয়ে গেছে এখন। তো এইগুলো হচ্ছে যে মুখ্য কারণ। এগুলো আমরা যদি এগুলো সম্পর্কে যদি আমরা অবহিত হই এবং এগুলো যদি আমরা মেনে চলতে পারি, বা যেমন সাপোজ যে আমি বললাম যে মডিফাইবল ফ্যাক্টর, কারোর যদি ডায়াবেটিস থাকে সে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করে সুস্থ জীবন যাপন করতে পারে। আবার কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সে ওটাকে নিয়ন্ত্রণ করতে পারে। ধূমপান যদি সে করে সে বর্জন করতে পারে, বা ধূমপানের বদল অনেকে তামাক জাতীয় জিনিস খায়, এটাও কিন্তু একই রকম কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, এটাকে সে বর্জন করতে পারে। ওজন বেশি থাকলে ওজন কমাইতে পারে, খাদ্য অভ্যাস সে চেঞ্জ করতে পারে। তো এই ফ্যাক্টরগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা আছে যে যেমন ধরেন মানুষের জীবনে তো কিছু না কিছু স্ট্রেন থাকেই, এগুলোও কিছু ম্যানেজ করা যায়। স্ট্রেস ম্যানেজমেন্টে এটাও একটা আর্ট। অনেক ধরনের মানুষের জীবনে স্ট্রেস থাকে, এগুলোকে যতটুকু সম্ভব মিনিমাইজ করা সম্ভব। আর নিয়মিত যদি হাঁটাচলা করা যায় তাহলে এটাও প্রিভেন্টিভের ভিতরে পড়ে। অর্থাৎ এই কারণগুলো, যেমন এই কারণ আছে, এই কারণগুলো প্রিভেন্ট করলে আবার এটাকে প্রতিকারও আছে। এটাই মুখ্য বিষয় আর কি। স্যার, রোগীরা যখন আপনাদের কাছে আসে তখন তো কোনো লক্ষণ কিংবা উপসর্গ নিয়ে আসে, তো কি ধরনের লক্ষণ উপসর্গ ওনারা নিয়ে আসেন? আচ্ছা, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। ধরেন এই উপসর্গের ভিতরে কিছু আছে যেগুলো টিপিক্যাল উপসর্গ, আর কিছু থাকে অ্যাটিপিক্যাল উপসর্গ, অর্থাৎ সিমটম যেগুলো থাকে। যেমন হার্ট ডিজিজ সংক্রান্ত যে প্রথম উপসর্গ হচ্ছে যে মানুষ বলে বুকে ব্যথা বা বুকে চাপ বা বুকটা ভারী হয়ে যাওয়া, এটা একটা প্রথম উপসর্গ। আর একটা হচ্ছে বুক ধড়ফড় করা, যে আমার অস্বাভাবিক ধড়ফড় করছে। আর একটা হতে পারে শ্বাসকষ্ট হওয়া। এই তিনটে জিনিস হচ্ছে যে টিপিক্যাল উপসর্গ। আর কিছু অ্যাটিপিক্যালের ভিতরে থাকে যেমন উইকনেস ফিল করা, দুর্বলতা বোধ করা, অথবা হঠাৎ করে একটা অস্বস্তি লেগে পড়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা অ্যাটিপিক্যাল সিমটমের ভিতরে পড়ে। তো এটা আবার অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক রোগী থাকলে অনেক সময় এই যে উপসর্গ যে তিনটে বললাম, যে বুকে ব্যথা বা চাপ বা ভারী হওয়া, এটা অনেক সময় হয় না। দীর্ঘদিন যদি ডায়াবেটিক আনকন্ট্রোল থাকে তাহলে এটা
নিউরোপ্যাথির কারণে এই যে পেন হওয়ার যে একটা সেন্সিটিভিটি যে মেকানিজমটা এটা লস্ট হয়, তখন দেখা যায় যে বুকে কোনো ব্যথা করছে না, শুধু চাপ অনুভূত হচ্ছে, বা হঠাৎ করে সে শ্বাসকষ্ট বা অন্য কিছু হচ্ছে। অর্থাৎ টিপিক্যাল যে সিমটম সেগুলো নাও হতে পারে। এটা দীর্ঘদিন ডায়াবেটিস যদি থাকে এবং আনকন্ট্রোল যদি থাকে, তো এই হচ্ছে যে মুখ্য উপসর্গগুলো। খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বললেন। তো স্যার যখনই উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে তখন আসলে রোগীদের কাছে আপনারা কি মানে ইনভেস্টিগেশন তো করেন, হিস্ট্রি মানে এক্সামিনেশন তো অবশ্যই করেন, এটা তো খুব কি ধরনের ইম্পর্ট্যান্ট। ইনভেস্টিগেশন করানো হয়? আমার মনে হয় যে এই যে যখন রোগী আসে এই ধরনের উপসর্গ, তখন তার হিস্ট্রিটা, প্রপার হিস্ট্রিটা নেওয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ হিস্ট্রির সাথে রিলেটেড হচ্ছে তার পার্সোনাল হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, তার অকুপেশনাল হিস্ট্রি। এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্ট্যান্ট। এটা দেখা যাচ্ছে একটা বয়সের সাথেও আজকাল একটু তারতম্য থাকে। আর এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে যে আগে এক সময় দেখা যাচ্ছে মধ্য বয়সে বা 50-এর পরে হার্ট ডিজিজ হতো, এখন দেখা যাচ্ছে 20 বছর বয়সেও অনেকের হৃদরোগে আক্রান্ত হচ্ছে। অতএব বয়সে সবসময় কোনো ফ্যাক্টর কোনো না, তবে তার প্রফেশন, তার লাইফস্টাইল, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই হিস্ট্রিগুলো নেওয়ার পরে যদি কেউ বলে যে আমার বুকের ভিতরে চাপ বা ব্যথা, এবং ওই ব্যথাটা বা চাপটা কাজের সাথে রিলেটেড, অর্থাৎ সে যদি পরিশ্রম করে ব্যথাটা বেড়ে যাচ্ছে, সে যদি সিঁড়ি বেয়ে উপরে ওঠে ব্যথাটা বেড়ে যাচ্ছে, সে যদি দৌড়ায়, কোনো বাস ধরতে যায়, ট্রাম ধরতে যায়, বা রেল স্টেশনে দৌড়া দিই, সে সময় তার ব্যথা হতে, বা কোনো খেলাধুলোর সময় ব্যথা হতে পারে, এমনকি উত্তেজিত হলে ব্যথা হতে, এইরকম যদি হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই সেটার গুরুত্ব বেশি। এবং এটা এই উপসর্গগুলো আবার রেস্ট নিলে কমে যায়। এটা হচ্ছে হার্ট ডিজিজের খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা উপসর্গ, বা এটার হিস্ট্রিটা। এরকম যদি সিচুয়েশন স্যার এই থাকে। বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল্লাহ দুলাল বলছি। আমার বয়স 54। আমি 2015 সালে আমার হার্ট অ্যাটাকের পর আমি একটা রিং করিয়েছিলাম। জি, কারণ আমি এরপর থেকে নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছি। আল্লাহর মতো এরপর থেকে আমার আর কোনো ধরনের সমস্যা হয় নাই। আমার ডায়াবেটিসও নেই। আমার প্রশ্নটা হলো যে আমি যে 2015 সালে যে একটা রিং লাগিয়েছি, এখন তো প্রায় 10 বছর হয়ে গেল, এখন ওইটা কি অবস্থা আছে, অথবা ওইটার জন্য কোনো কিছু করণীয় আছে কিনা যে পুনরায় এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য? স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছ থেকে উত্তরটা জেনে নিচ্ছি। ধন্যবাদ। আমি ওনার কোশ্চেনটা শুনেছি, এবং উনি 2015 মানে 10 বছর হয়ে গেল, উনি ভালো আছেন। উনি ভালো আছেন কারণ ওনার কোনো সিমটম নাই। তবে এটা পিরিয়ডিক একটা পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যদি ওনার ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, কোলেস্ট্রলটা চেক করতে হয়, কোনো কিডনির কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো পিরিয়ডিক 6 মাস 1 বছর পর পর চেক করতে হয়। কিন্তু ওনার যেহেতু সিমটম নাই, সেহেতু এই মুহূর্তে ওনার এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই। যদি ওনার সিমটম হতো, যদি ধরেন ওই যে আগে বললাম যে বুকে যদি কাজ করতে গেলে চাপ হচ্ছে, পরিশ্রম করলে বুকে চাপ অনুভূত হচ্ছে, তাহলে ওনাকে ইমিডিয়েটলি এটা পরীক্ষা নিরীক্ষা করে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করাও লাগে, রিপিট অ্যানজিওগ্রাম করা লাগে, বা অ্যানজিওগ্রাম করে চেক করতে হয়। তো ওনার 10 বছরের ভিতরে দেখা যাচ্ছে যে ওনার কথা অনুসারে যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সিমটম নাই। তবে ওনাকে বলবো যে আপনি নিয়মিত 6 মাস 1 বছর পর পর কিছু বেসিক টেস্ট করাবেন। যেমন আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখবেন, আপনার ব্লাড প্রেশারটা সঠিক আছে কিনা, আপনার কোলেস্ট্রলটা ঠিক আছে কিনা, আপনার কিডনি ফাংশনটা কেমন আছে, থাইরয়েডে যদি কোনো সমস্যা থাকে এটা দেখবেন, এবং আপনি নিয়মিত হাঁটাচলা করবেন। আর কোনো অবস্থাতেই ওষুধ মিস করবেন না। ডাক্তার যেভাবে ওষুধগুলো দিয়ে দিয়েছে, অনেকে করে কি একটু ভালো বোধ করলে ওষুধ বন্ধ করে দিল, এটাতে আরও তার জটিলতা বেড়ে যায়। তো উনি 10 বছর থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো উনি, আমি পরামর্শ দেবো যে আপনি নিয়মিত হাঁটাচলা করেন, খাদ্যাভ্যাসটা ঠিক মতো রাখেন, যেগুলো শাকসবজি, ফলমূল, মাছ, এগুলো বেশি থাকবেন, তৈলাক্ত জিনিস, তেলে ভাজা জিনিস বা ফ্যাটি জিনিসগুলো এগুলো অ্যাভয়েড করবেন বা কম খাবেন। আর ওষুধগুলো মিস করবেন না, এবং পিরিয়ডিক আপনি ডাক্তারের পরামর্শে থাকবেন। আপনার কার্ডিওলজি যেখান থেকে আপনি রিং পরিয়েছেন বা যাকে আপনার পছন্দ হয় তার কাছে নিয়মিত আপনি ফলো আপে থাকবেন। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ স্যারকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আপনার ওয়ালাইকুম সালাম। আসসালাম। আপনার প্রশ্নটি বলুন স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন।
আমি মোতাসিমুল্লাহ বলছিলাম। জি বলুন। আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম। জি জি বলুন। আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম। তো আমি 2015 সালে হার্ট অ্যাটাক হয়েছিল। তো আমি এই ডাক্তার দেখাচ্ছি, ওষুধ রেগুলার খাচ্ছি, এভাবে 3বার হয়েছিল। এখন একটু হাত হাত পা নাড়াচাড়া করলেই প্রচন্ড একটু ব্যথা আসে, আবার একটু এই রেস্টে গেলে আবার হয়, শরীর ঘামে। এ বিষয়ে কি করণীয় আছে? তার আমাকে বারবার বলছিল যে রিং করাইতে, আমার একটা ড্যামেজ আছে 36%। এই বিষয়ে তারা একটু পরামর্শ চাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমরা উত্তরটি নিব। এর মাঝখানে আমরা আজানের একটি বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। এই মুহূর্তে আজানের বিরতি, আশা করছি সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা একজন দর্শকের প্রশ্ন ছিলাম। হ্যাঁ, আমি শুনেছি যে ওনার কিছু সিমটম হয়, নড়াচড়া করলে বুকে ব্যথা হয়। তো আমার মনে হয় যে উনি যদি অ্যানজিওগ্রাম না করে থাকে, ওনার ইমিডিয়েটলি একটা অ্যানজিওগ্রাম করা উচিত। একটা ডাক্তারের পরামর্শ নিয়ে বেসিক পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে এগুলো করে একটা কার্ডিওলজিস্টের যেখানে অ্যানজিওগ্রাম করার ফ্যাসিলিটি আছে সে জায়গায় একটা অ্যানজিওগ্রাম করা উচিত। এটাই ওনার জন্য আমার মানে একমাত্র পরামর্শ এখানে। খুব সুন্দর স্যার, আমরা কথা বলছিলাম ইনভেস্টিগেশন নিয়ে। কী ধরনের টেস্ট আপনারা করান? সাধারণত যখন আপনার বুকের কোনো উপসর্গ নিয়ে আসে বা আমরা যে কোনো বয়সেই একটা অ্যাডাল্ট বয়সের কিছু এক্সিকিউটিভ চেক আপ করা হয়, তার শরীরে কোনো রোগ ব্যাধি আছে কিনা, এটা জেনারেল একটা ইনভেস্টিগেশনের ভিতরে করা উচিত। আর হার্টের জন্য স্পেসিফিক যেগুলো হবে, যেমন ধরেন তার রক্তের ব্লাড সুগারটা দেখতে হবে, সেটা ফাস্টিং অবস্থায় দেখতে পারে, অথবা 75 গ্রাম গ্লুকোজ খেয়েও দেখতে পারে, আবার র্যান্ডামলিও দেখতে পারে। এবং রক্তের কোলেস্ট্রলটা দেখতে হবে, এটাও ফাস্টিং অবস্থায় দেখাটা ভালো। তার থাইরয়েড ফাংশন কেমন আছে এটা দেখতে হবে। ব্লাডের হেমোগ্লোবিনটা কেমন আছে, যেগুলো মুখ্য বিষয়, এগুলো হচ্ছে যে বেসিক ব্লাড টেস্ট। আর এর পরবর্তী হচ্ছে একটা রুটিন একটা ইসিজি করতে হবে। ইসিজি কিন্তু নর্মাল থাকতে পারে। একটা লোকের করোনারি আর্টারি যদি বন্ধ হয়ে যাওয়ার 70% ক্ষেত্রে তার ইসিজি নর্মাল আসতে পারে, প্রোভাইডেড যদি হার্ট অ্যাটাক না হয়। তাহলে ইসিজি নর্মাল অর্থই কিন্তু নর্মাল না। ইসিজির পরে তাকে যাতে ইকোকার্ডিওগ্রাম করতে হবে। ইকোকার্ডিওগ্রাম যদি নর্মাল থাকে এবং তার যদি বয়স যদি একটা সাজেস্টিভ বয়স হয় বা কোনো ফ্যামিলি হিস্ট্রি যদি স্ট্রং করোনারি ডিজিজ ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই তাকে একটা ট্রেডমিল টেস্ট করতে হবে, যেটাকে আমাদের দেশে বলে ইটিটি। এই ইটিটি যদি নর্মাল থাকে, ইসিজি ইকো নর্মাল থাকে, তাহলে ধরে নিলাম যে 95% উনি নর্মাল। বাকি 5% প্লাস মাইনাস থাকতে পারে যদি সিমটমের সাথে রিলেটেড করে ধরে নেবেন যে সে সুস্থ। এবং এটা প্রত্যেক বছরই একবার করা উচিত, রুটিন ইনভেস্টিগেশন। এখন যদি ইকোতে কোনো সমস্যা পাওয়া গেল না, আর ইকো যদি সমস্যা পাওয়া যায় বা সেখানে যদি আমাদের ভাষায় বলে রিজনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, অর্থাৎ হার্টের ভিতরে যে মাংসপিণ্ড যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এখানে হার্টের ওয়াল মোশনের কিছু অসুবিধা পাওয়া যায়। যদি ওয়াল মোশনে অসুবিধা পাওয়া যায় এবং গ্রসলি তার যদি ফাংশনের করে অ্যাবনর্মালিটি আসে, যেমন হার্টের নর্মাল পাম্পিং ক্যাপাসিটি ইজেকশন ফ্র্যাকশন বলে, সেটা ধরেন 50 থেকে 70% পর্যন্ত স্বাভাবিক। এটা যদি কারোর কম থাকে তাহলে ধরে নিতে হবে যে তার হার্টের ফাংশন কিছুটা কমে আসছে। তো সেক্ষেত্রে আর ইটিটিতে যাওয়ার দরকার নাই, সরাসরি এই রুগীটা অ্যানজিওগ্রামে, সেই ব্যক্তি অ্যানজিওগ্রামে চলে যেতে পারে। আর যদি ইসিজি নর্মাল, ইকো নর্মাল, অথচ তার সিমটম আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, তার লাইফস্টাইল খুব একটা ফেভারেবল না, সেক্ষেত্রে তাকে ট্রেডমিল টেস্ট করতে হবে, অর্থাৎ ইটিটি করতে হবে। ইটিটি যদি পজিটিভ থাকে, তাকে দুটো অপশন আছে। আর যদি এটা মাইল্ড পজিটিভ বা মডারেটলি পজিটিভ থাকে, তাকে সিটি অ্যানজিওগ্রাম করা যেতে পারে। আর যদি মডারেট টু সিভিয়ার পজিটিভ থাকে বা স্ট্রংলি পজিটিভ থাকে, তাহলে তাকে অবশ্যই সরাসরি অ্যানজিওগ্রামে যেতে হবে। অ্যানজিওগ্রামের ভিতরে আবার যদি রক্তনালীতে যদি ধরেন 70%-এর নিচে রক্তনালী যদি ব্লক থাকে, তাহলে তাকে ওষুধপত্র জীবনযাত্রা পরিবর্তন করে সে কিন্তু ভালো থাকতে পারে। আর যদি ব্লকটা 70%-এর উপরে থাকে, তাহলে তাকে রিভাস্কুলাইজেশন, অর্থাৎ সেখানে রক্তনালী খুলে দিতে হবে। রক্তনালী খোলার আবার দুটো পদ্ধতি আছে, একটা থাকে রিং লাগিয়ে অ্যানজিওপ্লাস্টি করা, আর একটা থাকে ওপেন হার্ট সার্জারি করা। এই রাস্তাগুলো তাকে এটা ডাক্তারই বলে দিবে আর কি। তো এই বেসিক ইনভেস্টিগেশনগুলো করা যাবে। এছাড়া তো কিছু স্পেশাল ইনভেস্টিগেশন আছে, যেমন যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে,
অথচ সেখানে ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে। এই সমস্ত পেশেন্টের আপনার আদৌ অ্যাঞ্জিওগ্রাম করে বা বাইপাস করে কোনো লাভ হবে কিনা, সেক্ষেত্রে অনেক ধরনের স্পেশাল পরীক্ষা আছে, যেমন মাইকোর্ডিয়াল পারফিউশন ইমেজিং। এটা করলে ওয়াল মোশনগুলো বা তার কোনো লিভিং টিস্যু আছে কিনা একটা বোঝা যায়, এবং সেই অনুসারে চিকিৎসাকে চেঞ্জ করা যায় এবং সেক্ষেত্রে রোগীকে বেনিফিট দেওয়া যায়। এছাড়াও তো যে সমস্ত ক্ষেত্রে আরেকটা চিকিৎসার পদ্ধতি আছে, যেমন ধরেন যেটাকে বাইপাসও করা যাচ্ছে না। স্যার এই বিষয়ে কথা বলবো, দর্শক রয়েছেন ফোনে, ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি 2022-এর সেপ্টেম্বরে আমি 4টা রিং করেছি আপনার হার্ট ফাউন্ডেশন থেকে, ডাক্তার নেসারউদ্দিন সাহেবের কাছ থেকে। জি। তো সেক্ষেত্রে আল্লাহ রহমতে এখন পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মধ্যে আমার আপনার একটু অস্বস্তি লাগে, মাঝে মাঝে একটু অস্বস্তি লাগে এবং শ্বাস প্রশ্বাসেও খুব একটু সমস্যা দেখা যায়, তবে সেটা দীর্ঘায়িত না। তো এই ক্ষেত্রে আমি স্যারের কাছে প্রশ্ন যে আগামীতে আমি কি করতে পারি এই সম্পর্কে। আমার 4টা রিং করানো। শুনে ধন্যবাদ, আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। আপনি সিমটমটা খুব হালকা, আপনি অসুবিধা নাই, আপনি ওষুধপত্র খেতে থাকেন, নিয়মিত হাঁটাচলা করেন এবং খাদ্যাভ্যাসগুলো পরিবর্তন করেন। আপনি শাকসবজি, ফলমূল, মাছ এগুলোর ভিতরে থাকেন আর ওষুধ কন্টিনিউ করেন, এবং আপনার নিয়মিত যে 3 মাস 6 মাস পর ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা, এবং ডাক্তারকে নিয়মিত দেখান। যার কাছ থেকে আপনি রিং পরিয়েছেন আপনি তাকেই দেখান, আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা যেভাবে চলছেন এভাবেই চলেন। অনেক ধন্যবাদ স্যারকে। স্যার আমরা ছিলাম যে ইচটি করাতে হবে, এই পর্যন্ত আমরা ছিলাম ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। এখন ইনভেস্টিগেশন যেটা আমরা বলেন ধারাবাহিকভাবে যে ইনভেস্টিগেশনগুলো করা লাগে, যেমন ধরেন রুটিন ব্লাড টেস্ট, এগুলো বিশেষ করে কোলেস্ট্রল আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড ঠিক আছে কিনা, রক্ত শূন্যতা আছে কিনা, এর পরবর্তী আসছে স্পেশাল ইনভেস্টিগেশন। সেগুলোর ভিতরে কারণ ইসিজি, ইকো আজকাল নর্মাল ইনভেস্টিগেশন হয়ে গেছে, চেস্ট এক্সরে নর্মাল হয়ে গেছে। স্পেশালের ভিতরে যেটা আছে ট্রেডমিল টেস্ট বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এইটা দিয়ে আপনার বোঝা যাবে যে সত্যিকার অর্থে তার রক্ত চলাচলের নালীতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, যেখানে ডিমান্ড আর সাপ্লাইয়ের ভিতরে কোনো বৈষম্য হচ্ছে কিনা। ধরুন এক্সারসাইজ করলে বডির ডিমান্ড বেড়ে যায়, অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, তার ব্লাডের ডিমান্ড বেড়ে যায়। যদি সাপ্লাই ঠিক থাকে তাহলে কোনো সিমটম হওয়ার কথা না। যদি ধরুন রক্তনালী ব্লক থাকে বা পার্শিয়াল ব্লক থাকে, সেক্ষেত্রে আপনার সিমটম আসবে। এটা থেকে বোঝা যাবে যে তার ভিতরে একটা ডিমান্ড আর সাপ্লাইয়ের বৈষম্য আছে। এর পরবর্তী ধাপেই তখন ইটিটি করলে হয়তো দেখা যাচ্ছে তার পজিটিভ আসছে। পজিটিভ আসলে তখন ফার্দার ইনভেস্টিগেশন আইদার করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাম অথবা সরাসরি কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম, এর ভিতরে ডায়াগনোসিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং চিকিৎসাও ঠিক ওই অনুসারেই চিকিৎসাকে আপনার নিতে হবে। কোনো ক্ষেত্রে যদি ধরুন ব্লকটা আগেই বলেছি যে যদি 70%-এর নিচে ব্লক থাকে, তাহলে ওষুধপত্র দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে হাঁটাচলা করে আপনি ভালো থাকতে পারেন। আর যদি একটা ব্লক যদি 70% উপরে থাকে এবং সেখানে যদি রিং লাগানোর মতন পরিস্থিতি হয়, তাহলে সেখানে স্টেন্টিং, যেটাকে সহজ বাংলা কথায় মানুষ বলে রিং, এটা আসলে একটা স্টেন্ট, একটা স্পেশাল টাইপের একটা মেটাল দিয়ে এটাকে বেলুন দিয়ে ফুলিয়ে ওর ভিতরে পরিয়ে দিয়ে ওইটাকে রাস্তাটাকে আবার চালু করে দেওয়া হয়। এটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলে। আর কোনো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব হচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ যে কোনোভাবে হোক না রক্তনালীকে সচল করতে হবে, চালু করে দিতে হবে, রক্ত যাতে সঠিকভাবে যাতায়াত করতে পারে, তাহলে আপনার সিমটম হবে না বা একটা লোক স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। খুব সুন্দর স্যার। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি। জি আপু, জি বলুন। জি স্যারকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। জি বলুন। আমার শাশুড়ি হাতে রিং করানো, সে কিছু সময় হাঁটতে গেলে হয়রান হয়ে যাচ্ছে, ঠিক আছে,
এটা কারণটা যদি একটু বলতে পারেন। আচ্ছা, কতদিন আগে রিং করানো? রিং করানো কতদিন আগে? স্যার এটা 2017 সালে। আচ্ছা, 2017 যখন রিং লাগানো এবং উনি হাঁটতে গেলেই ক্লান্ত হয়ে যাচ্ছে, পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে আসেন এবং ওনাকে নতুন করে আর একটা অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হবে যে রাস্তাগুলো ঠিক আছে কিনা, যে রিংটা পুড়িয়েছিলেন এটা সচল আছে কিনা, বা এটা চালু আছে কিনা, বা এটা নতুন করে কোনো ব্লক হচ্ছে কিনা। অতএব ওনাকে চেকআপই আছে। হ্যাঁ চেকআপই আছে উনি। হ্যাঁ, চেকআপ থাকলে ওনাকে হয়তো নতুন করে একটা অ্যাঞ্জিওগ্রাম করা লাগবে। অ্যাঞ্জিওগ্রাম করলে ক্লিয়ার হয়ে যাবে। যদি অ্যাঞ্জিওগ্রাম করার পরে দেখা যায় যে রক্তনালী ঠিক আছে বা নতুন কোনো জায়গায় ব্লক নেই, তাহলে ওষুধপত্র খাইলে ভালো থাকবে, ভয়ের কোনো কারণ নেই। ধন্যবাদ স্যার। আমরা তো ইনভেস্টিগেশন সম্পর্কে জানলে, এবার জানতে চাইবো যে সমাধান কি, চিকিৎসা কি দিয়ে থাকেন আপনারা? শোনেন, এখানে চিকিৎসার ভিতরে একটা আছে যে ইম্পর্টেন্ট আছে যে কিছু থাকে যে ওষুধের মাধ্যমে, কিছু আছে জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে, আর একটা আছে যে স্পেসিফিক যখন কোনো ইন্টারভেনশন লাগে। হ্যাঁ, আমরা যদি প্রথমে আসি যে এই মেডিসিনাল যেগুলো আছে সেটার ভিতরে আমরা আসি প্রথমে জীবনযাত্রা তাকে মানে যেটাকে ইংরেজিতে বলে লাইফস্টাইল মডিফিকেশন। এর ভিতরে মূলত ডায়েট অ্যান্ড এক্সারসাইজ আছে। তাকে নিয়মিত হাঁটাচলা করতে হবে। যদি প্রতিদিন হাঁটে তাহলে 30 মিনিটস করে হাঁটবে। সে যখন তার ইচ্ছা, যখন সময় হয় সে হাঁটুক না, কারণ নির্দিষ্ট কোনো সময় নেই, আধা ঘন্টা করে। আর যদি রেগুলার সময় না পায় তাহলে সে সপ্তাহে 3 দিন হাঁটবে 1 ঘন্টা করে। এটা গেলো তো লাইফস্টাইল। আর একটা হচ্ছে তার খাদ্য অভ্যাস। খাবারের ভিতরে তার কার্বোহাইড্রেট জিনিসগুলো, যেগুলো শর্করা বা মিষ্টি জাতীয় জিনিস, এগুলো কম খেতে হবে। টোটাল ফুডের হয়তো 35 to 40% তার কার্বোহাইড্রেট আসুক। প্রোটিন অর্থাৎ যেগুলো আমিষ জাতীয় জিনিস, এগুলো স্যাচুরেটেড ফ্যাট যেগুলো, এগুলোকে অ্যাভয়েড করে দিতে, যেমন বিফ, মাটন বা এই জাতীয় জিনিসগুলো কম খেতে হবে, অ্যাভয়েড করতে হবে। এর ভিতরে যেগুলো প্রোটিন ফ্যাট, যেগুলো ফ্যাটের মানে আপনার যেগুলো আমিষ, এর ভিতরে ভেজিটেবল প্রোটিন যেগুলো আছে সেগুলো আসতে পারে, বা যেগুলো যেমন ফিশ প্রোটিন, চিকেন, এগুলোতে সে আসতে পারে। এগুলো আছে যে প্রোটিন আমিষের ভিতরে। আর ফ্যাটের তো মানুষের প্রয়োজন আছে। ফ্যাট এখানে তাকে অন্ততপক্ষে যেগুলো কনসেন্ট্রেটেড সেগুলো অ্যাভয়েড করতে হবে, এবং এগুলো ভেজিটেবল অয়েল বা এই জাতীয় জিনিসের, এমনকি মাস্টার্ড অয়েল, ভেজিটেবল অয়েল, সয়াবিন অয়েল, এগুলোর ভিতরে আসবে। এগুলো হচ্ছে তার ডায়েটের ভিতরে, ভিতরে এগুলো দেখতে হবে। এর পরবর্তীতে যেটা হচ্ছে যে আপনার ডায়েট অ্যান্ড এক্সারসাইজের পরে আছে মেডিসিনের ভিতরে আপনার কারণ অনুসারে ওষুধ দিতে হবে। যদি তার ব্লাড প্রেশার বেশি থাকে তাকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে, এবং একটা মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার রাখা উচিত 122, 110 থেকে 120 উপরেরটা, আর নিচেরটা ধরেন 70 থেকে 80-র ভিতরে। এই রেঞ্জের ভিতরে রাখতে বলে তার কমপ্লিকেশন কম হবে। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে ব্লাড প্রেশারটা উপরেরটা আরও 120-এর নিচেই রাখতে হবে, এবং নিচেরটা 70-এর নিচে রাখতে হবে, তাহলে কমপ্লিকেশন কম হবে। মোট কথা, ওষুধে দিয়ে হোক, ডায়েট কন্ট্রোল করে হোক, তাকে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। আর কোলেস্ট্রলের মাত্রা, এটাও খারাপ কোলেস্ট্রল একটা আছে, ভালো কোলেস্ট্রল একটা আছে। তো ভালো কোলেস্ট্রলটা হাঁটাচলা করলে এটা বেড়ে যায়, বা কিছু ডায়েট করলে বেড়ে যায়। আর খারাপ কোলেস্ট্রল বলতে যেটা এলডিএল কোলেস্ট্রল বলে, টোটাল কোলেস্ট্রল বলে, এটা সাধারণত 150-এর নিচে রাখতে হবে, এবং এলডিএল কোলেস্ট্রল যেটা খারাপ কোলেস্ট্রল সেটা 70-র নিচে রাখতে হবে। এর ভিতরে যদি তার রিং লাগানো থাকে বা বাইপাস করা থাকে তাহলে এটা আরও স্ট্রিক্টলি এটাকে নিচের ভিতরে রাখার ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে ডায়েট করে হোক বা ওষুধ দিয়ে হোক, কোলেস্ট্রলের যে সমস্ত ওষুধ খেলে কোলেস্ট্রল কমে সেগুলো তাকে নিয়মিত খেতে হবে। তাহলে এখানে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, ডায়াবেটিক কন্ট্রোল রাখতে হবে, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে হবে। আর একটা ওষুধ আছে যে কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখার জন্য কোলেস্ট্রল কমানোর ওষুধ অবশ্যই খেতে হবে। আর একটা আছে ব্লাড থিনার, কিছু যে স্টেন রিং লাগালে সাধারণত একটা, যেহেতু রক্ত চলাচলটাকে ঠিক রাখার জন্য রক্তটাকে একটু তরল রাখা হয়, কিছু ওই যে আমরা অ্যাসপ্রিন, ডিসপ্রিন জাতীয় ওষুধ দিয়ে বা ক্লোপিডোগ্রাল জাতীয় ওষুধ দিয়ে রক্তটাকে তরল রাখলে রক্ত চলাচলটাকে স্মুথলি হয়। ধরেন রক্তের ঘনত্বটা কমে দেওয়া যায়। একটা পাইপ দিয়ে যদি একটা মানে কাদাওয়ালা পানি দিতে পারে কষ্ট হবে দেখবেন, বা একটা বাধাপ্রাপ্ত হবে, কিন্তু এটা তরল পানি যদি হয়, ক্লিন ওয়াটার হয়, দেখবেন যে একটা পাইপ দিয়ে চলাচল করতে সহজ হবে। ঠিক একইভাবে আমরা রক্তের ঘনত্বটাকে কমিয়ে রক্ত চলাচলটাকে ফ্যাসিলিটেট করা হয়।
এই মূলত এই ওষুধগুলোর ভিতরে আমরা থাকার চেষ্টা করব। আর এর সাথে যদি ধরেন কোনো ক্ষেত্রে যদি রক্ত শূন্যতা থাকে, তাহলে সেক্ষেত্রে রক্ত বাড়ানোর জন্য যে ওষুধগুলো আছে সেগুলো দিতে হবে। আর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন অনেকে খায়, অনেকে, এটাও কোনো ইম্পর্ট্যান্ট না। ডায়েট যদি ঠিক মতন করে তাহলে ভিটামিন বা সাপ্লিমেন্ট না খেলেও চলে। মোটামুটি এই ওষুধগুলোর ভিতরেই থাকতে হবে। আরেকটা, যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে অবশ্যই থাইরয়েডকে স্বাভাবিক রাখার জন্য যে কম বেশি ওষুধ ডাক্তারের পরামর্শ মতো খেতে হবে। এই নিয়মের ভিতরে থাকলেই একটা লোক ভালো থাকতে পারে। স্যার, আমরা আশা করছি আজকে আলোচনাকে দর্শকরা অনেক উপকৃত হয়েছেন এবং আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে। ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, হৃদরোগের নানা উপসর্গ, নানা জটিলতা রয়েছে এবং তার চিকিৎসাও রয়েছে। সচেতনতা এখানে অতি অত্যাবশ্যক। তাই আসুন আমরা সকলেই সচেতন হই এবং সুস্থ থাকি। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।